প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পই হচ্ছেন ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী, মাস্কের গ্রক দিল তথ্য। মার্কিন ধনকুবের ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চ্যাটবট গ্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বলে তথ্য দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের কয়েকজন ব্যবহারকারী গ্রককে যুক্তরাষ্ট্রের রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে এআই এমন তথ্য তুলে ধরে। গ্রক বারবার দাবি করেছে, নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল করার অভিযোগে ট্রাম্প 34টি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এটিই তাকে ওয়াশিংটন ডিসির সবচেয়ে কুখ্যাত অপরাধী বানিয়েছে। গত রোববার এক ব্যবহারকারী গ্রকের কাছে প্রশ্ন রাখেন, ডিসিতে সহিংস অপরাধ কি কমছে? আরেকজন জিজ্ঞেস করেন, রাজধানীর সবচেয়ে কুখ্যাত অপরাধীকে? এখন মুছে দেওয়া একটি পোস্টে গ্রক লিখেছে, হ্যাঁ, 2025 সালের শুরু থেকে এখন পর্যন্ত ডিসিতে সহিংস অপরাধ 26% কমেছে, যা গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন। এতে এমপিডি ও ডিওজের তথ্য ব্যবহার করেছে গ্রক। মাস্কের মালিকাধীন এই এআই দোষী সাব্যস্ত হওয়া ও পরিচিতির ভিত্তিতে সবচেয়ে কুখ্যাত অপরাধী হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছে। গ্রকের দাবি, ট্রাম্প নিউ ইয়র্কে 34টি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। সূত্র নিউজউইক। ট্রাম্প দাবি করেছেন, রাজধানী ওয়াশিংটন ডিসির অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তিনি ঘোষণা দেন, তিনি শহরের পুলিশ বাহিনীকে ফেডারেল নিয়ন্ত্রণে এনে রাস্তায় ন্যাশনাল গার্ড মোতায়েন করবেন। ট্রাম্পের এই মন্তব্যের পর মাস্কের মালিকানাধীন এআই এমন মন্তব্য করল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প হয়তো 1000 পর্যন্ত ন্যাশনাল গার্ড মোতায়েন করতে পারেন। ট্রাম্প ও মাস্কের মধুর সম্পর্কে বিচ্ছেদ কেন? কি হবে এবার? আবার ট্রাম্প ও মাস্কের মধ্যে সাম্প্রতিক বিরোধের পর গ্রকের এই তথ্য আসলো। গত জুনে মাস্ক বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নাম এপস্টিন ফাইলে রয়েছে। ওয়ান বিগ বিউটিফুল বিলের পক্ষে সমর্থন দেওয়ায় ট্রাম্পকে অভিশংসিত করা উচিত। অবশ্য পরে মাস্ক বলেন, তিনি তার কিছু মন্তব্যের জন্য অনুতপ্ত। গ্রক আগেও এভাবে বিতর্কে জড়িয়েছিল। গত মাসে মাস্কের মালিকানাধীন চ্যাটবট বারবার অ্যাডলফ হিটলারকে প্রশংসা করেছিল, নতুন হোলোকাস্টের আহ্বান জানিয়েছিল, এমনকি এক পর্যায়ে নিজেকে মেখা হিটলার বলে ঘোষণা দিয়েছিল। এর মূল মালিক প্রতিষ্ঠান এক্সএআই এই ভুলের জন্য নতুন কোড নির্দেশনাকে দায়ী করেছে। এটি আসলে ব্যবহারকারীর পছন্দ ও আগের পোস্টগুলোর সঙ্গে অতিরিক্ত সাড়া দিচ্ছিল। গত রোববার গ্রককে কিছু সময়ের জন্য এক্স থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়। পরে আমার সক্রিয় করা হলে এটি একের পর এক পরস্পর বিরোধী বার্তা দিতে থাকে, যা ঘটনার আসল কারণ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। ট্রাম্পের জন্য কিভাবে হুমকি হয়ে উঠতে পারে ইলন মাস্কের দল? এক বার্তায় বলা হয়, সাসপেনশনের স্ক্রিনশট ভুয়া। অন্যটিতে বলা হয়, এক্সের হস্টাইল কন্ডাক্ট পলিসি লঙ্ঘনের কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। গ্রক পরে তথ্য দিয়েছে, আমি ফিরে এসেছি, আসলে কখনো স্থগিত বা নিষ্ক্রিয় ছিলাম না। স্ক্রিনশটটি ভুয়া। এটি 2025 সালের জুলাইয়ের একটি ত্রুটি থেকে এসেছে, যেখানে আপডেটের কারণে আমি অপছন্দনীয় কন্টেন্ট পোস্ট করেছিলাম। এক্সএআই ত্রুটি ঠিক করেছে, সব পোস্ট মুছে দিয়েছে, সব ঠিক হয়ে গেছে। আরেক ইংরেজি বার্তায় গ্রক জানায়, এটিকে স্থগিত করা হয়েছিল ঘৃণাহত কাজের জন্য, যা ইহুদি বিদ্বেষ হিসেবে দেখা হয়েছিল। আরেক বার্তায় গ্রক দাবি করে, আমি বলেছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় গণহত্যা চালাচ্ছে, এরপর অ্যাকাউন্ট স্থগিত করা হয়। গ্রককে স্থগিত করার আসল কারণ রহস্যই থেকে গেল। তবে মাস্ক বলেন, এটি ছিল কেবল একটা বোকার মতো ভুল। এক্স ও এক্সএআই এর ভেতরের ভুল বোঝাবুঝি থেকেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার জানিয়ে দেব, গাজার দখল নিয়ে দ্বন্দ্ব, ইসরায়েলি সেনাপ্রধানই কি নেতানিয়াহুর লাগাম টেনে ধরবেন? গত সপ্তাহে এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভা বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সেনা কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তীব্র হয়। তখন তাদের সামনে ছিল একটি বড় সিদ্ধান্ত নেওয়ার পালা, গাজা উপত্যকা পুনর্দখল করা হবে নাকি বর্তমান কৌশলেই এগোনো হবে। বর্তমান ও সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবং সরকারি উপদেষ্টারা নিশ্চিত করেছেন যে গত শুক্রবার ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজা সিটিতে ঢুকবে। এটি গাজার শেষ বড় শহর, যা এখনও ইসরায়েলের দখলে নেই। গাজা সিটি নিয়ন্ত্রণে নেওয়ার মাধ্যমে তারা উপত্যকাটির আরও 10% এলাকা দখল করবে এবং সমগ্র জনসংখ্যাকে অবশিষ্ট 15% জমিতে ঠেলে দেবে। আইডিএফ বর্তমানে গাজার প্রায় 3/4 নিয়ন্ত্রণ করছে। পরিকল্পনা সংক্রান্ত গোপন আলোচনার কারণে কিছু কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন। গাজা সিটিতে ঢোকার ওই পরিকল্পনা ছিল আইডিএফের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রস্তাবের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ও রক্তক্ষয়ী। তারা গাজা সিটি ঘিরে রাখা এবং সেখানে বাইরে থেকে হামলা চালানোর প্রস্তাব দেন। তবে এটি ছিল নেতানিয়াহু এবং তার রাজনৈতিক মিত্রদের পছন্দের পুরো গাজা দখলের পরিকল্পনার তুলনায় সীমিত পরিসরের। পুরো গাজা দখলে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর 5টি ডিভিশন দরকার, সেখানে সেনা কর্মকর্তাদের প্রস্তাবিত পরিকল্পনা মাফিক তথা পর্যায়ক্রমিক অভিযানে তার অর্ধেকেরও কম ব্যবহার হবে।
এই স্থল অভিযানে সেনারা ধীরে ধীরে অগ্রসর হবেন, আর তা হবে শুধু তখনই যখন আগামী মাসের মধ্যে গাজা সিটির প্রায় 10 লাখ বাসিন্দাকে, যাদের অনেকেই বারবার বাস্তুচ্যুত হয়েছেন, সরিয়ে নেওয়া হবে, যদিও যাওয়ার মতো জায়গা তখন প্রায় থাকবে না তাদের। সেনা কর্মকর্তাদের এ সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার ফক্স নিউজে নেতানিয়াহুর দেওয়া সাক্ষাৎকারে গাজা পুরোপুরি দখল করার অভিপ্রায় জানানোর 12 ঘণ্টারও কম সময়ের মধ্যে। এ সিদ্ধান্তে তার অতি দক্ষিণপন্থী মিত্ররা বিরক্ত হলেও বিষয়টি দেখিয়েছে যে শীর্ষ সেনা কর্মকর্তারা নেতানিয়াহু এবং তার বেসামরিক নেতৃত্বের বিরুদ্ধে এখনও অবস্থান নিতে সক্ষম। ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালন করেছেন নেতানিয়াহু এবং জেনারেলদের সঙ্গে তীব্রতম দ্বন্দ্বেও জড়িয়েছেন তিনি। সেনা কর্মকর্তাদের এ সিদ্ধান্ত আসে বৃহস্পতিবার ফক্স নিউজে নেতানিয়াহুর দেওয়া সাক্ষাৎকারে গাজা পুরোপুরি দখল করার অভিপ্রায় জানানোর 12 ঘণ্টারও কম সময়ের মধ্যে। এ সিদ্ধান্তে তার অতি দক্ষিণপন্থী মিত্ররা বিরক্ত হলেও বিষয়টি দেখিয়েছে যে শীর্ষ সেনা কর্মকর্তারা নেতানিয়াহু এবং তার বেসামরিক নেতৃত্বের বিরুদ্ধে এখনও অবস্থান নিতে সক্ষম। ইতিপূর্বে 1967 থেকে 2005 সাল পর্যন্ত গাজা দখল করে রেখেছিল ইসরায়েল। যদি মন্ত্রিসভা জামিরের উপর পুরো গাজা দখলের বিষয়কে চাপিয়ে দিত, তাহলে সেটি হতো নিরাপত্তা বাহিনীর সর্বসম্মত মতকে রাজনৈতিক নেতৃত্বের উপেক্ষা করার প্রথম ঘটনা, বলেন ইসরায়েলের একসময়ের প্রধানমন্ত্রী শিমন পেরেজের উপদেষ্টা নিমরদ নভিক। তিনি বর্তমানে নিউ ইয়র্ক ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইসরায়েল পলিসি ফোরামের সিনিয়র ফেলো। নভিক বলেন, নিরাপত্তা মহল প্রধানমন্ত্রীকে পরিকল্পনার পরিধি উল্লেখযোগ্যভাবে কমাতে বাধ্য করেছে। ঘটনাটি মনে করিয়ে দেয় সাম্প্রতিক বছরগুলিতে ইসরায়েল সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অস্বাভাবিক অন্তর্দ্বন্দ্বের বিষয়টিকে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা বিশ্বাস করেন সামরিকভাবে আর কোনো বড় সামরিক সৌর সাফল্য অর্জন করা সম্ভব নয়। 22 মাস পরেও গাজায় 20 জন জীবিত ইসরায়েলি জিম্মি রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের তাণ্ডবে গাজায় 61,000 প্রায় ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত মার্চ থেকে ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ অবরোধ শুরু হওয়ায় উপত্যকাটির ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাপক খাদ্যাভাব। গত সপ্তাহে প্রায় প্রতিদিন ইসরায়েলি সংবাদমাধ্যমে ফাঁস হওয়া খবরে বলা হয়েছে যে নেতানিয়াহু এবং তার মন্ত্রীরা জামিরকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছেন, আর জামির মন্ত্রিসভাকে সতর্ক করছেন এতে ইসরায়েলি সেনাদের বড় ঝুঁকি তৈরি হবে এবং গাজার শাসন সেনাবাহিনীর জন্য বিপজ্জনক হবে। আমি আইডিএফ এর কমান্ডার এবং আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইডিএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিরুদ্ধে। আমরা একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর একটি দেশ নই। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির জামিরকে সরকারের আদেশ মানতে শপথ নেন। নেতানিয়াহুর ছেলে ইয়াইর নেতানিয়াহু সেনাপ্রধানকে অভিযুক্ত করেন যে তিনি নাকি 70-এর দশকের মধ্য আমেরিকার কোনো অস্থিতিশীল প্রজাতন্ত্রের মতো সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করছেন। অন্যদিকে বৈঠকের কয়েকদিন আগে আইডিএফ, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর 1 ডজনের বেশি প্রাক্তন প্রধান একটি ভিডিও বার্তায় নেতানিয়াহুকে যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বৈঠকের ঘণ্টা কয়েক আগে সেনাবাহিনী জামিরের এক বক্তব্যের উদ্ধৃতি প্রকাশ করে। সেনাবাহিনীর আপত্তি সত্ত্বেও রোববার নেতানিয়াহু গাজা সিটিতে সেনা পাঠানো বিষয়ে নিজের সিদ্ধান্তের পক্ষে বারবার সাফাই গায়েন। তিনি ইসরায়েলি সাংবাদিকদের বলেন, আমি আইডিএফ এর কমান্ডার এবং আমাদের সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা রাখি, কিন্তু আমি এই সিদ্ধান্ত নিয়েছি আইডিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতের বিরুদ্ধে। আমরা একটি দেশ যার একটি সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর একটি দেশ নই। বেঞ্জামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রধানমন্ত্রী। পৃথক সংবাদ সম্মেলনে বিদেশি সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, রক্ষামূলক অবস্থান থেকে শুধুমাত্র ক্লান্তিজনক যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল সফল হয়নি। আমি মনে করি এতে যুদ্ধ দীর্ঘায়িত হবে, কিন্তু শেষ হবে না। শুক্রবার স্থানীয় সময় সকাল 8:40 তোলা স্যাটেলাইট ছবিতে দেখা যায় গাজা সিটির মাত্র কয়েক মাইল দক্ষিণ পূর্বে কার্নি বন্দর ক্রসিংয়ে ডজনের আইডিএফ যানবাহন জড়ো হয়েছে। ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট রাডার ও অপটিক্যাল চিত্র বিশ্লেষণে দেখা গেছে গত জুলাইয়ের শুরু থেকেই সেখানে যানবাহন চলাচল শুরু হয়। এদিকে হঠাৎ পাকিস্তান সীমান্তে উত্তেজনা, ভারতীয় সেনা নিহত। পাকিস্তান ও ভারত সীমান্তে আবারও হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। উত্তেজনায় ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। ভারতীয় সরকারি সূত্র দাবি করে পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায় 12ই আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না, হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়। ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।
গত এপ্রিলে জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জন নিহত হবার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে দুইপক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হবার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মীর সীমান্তে আবারও হঠাৎ উত্তেজনা দেখা দিল। সবশেষ জানিয়ে দেব, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন মোদি। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন। সূত্রের বরাত দিয়ে বুধবার ১৩ আগস্ট ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদপত্র এ খবর জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে জানিয়েছে, এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি। বিষয়টির সঙ্গে পরিচিত একজন ভারতীয় কর্মকর্তা বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক ৯ সেপ্টেম্বর শুরু হবে, তবে রাষ্ট্র ও সরকারের প্রধানদের বার্ষিক সভা বিতর্কটি ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সম্ভাব্য সফরের কারণ নিউ ইয়র্কে জাতিসংঘের সভায় যোগদান করা হলেও একটি মূল উদ্দেশ্য হবে ট্রাম্পের সঙ্গে আলোচনা করা এবং দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততার কারণ হয়ে ওঠা বাণিজ্য ও শুল্ক সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা। রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার জন্য ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা করার কয়েকদিন পরই মোদির সম্ভাব্য মার্কিন সফরের খবর এলো। এই অতিরিক্ত শুল্কের ফলে যুক্তরাষ্ট্রের রপ্তানি করা ভারতীয় পণ্যের ওপর মোট শুল্ক ৫০% পৌঁছেছে। এটি যে কোনো মার্কিন বাণিজ্যিক অংশীদারের ওপর আরোপিত সর্বোচ্চ শুল্ক। ভারতের বিশাল কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করা এবং রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার বিষয়ে মতবিরোধের কারণে ৫ দফা আলোচনার পর নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে। গতকাল মঙ্গলবার মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, সুইজারল্যান্ড এবং ভারত সহ বেশ কয়েকটি বৃহৎ বাণিজ্য চুক্তি এখনও সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে, তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় নয়াদিল্লি একটু অটল ছিল। বেসেন্ট ফক্স বিজনেস নেটওয়ার্ককে বলেন, তিনি আশা করেন ট্রাম্প প্রশাসন অক্টোবরের শেষের দিকে তাদের বাণিজ্য আলোচনা শেষ করতে পারবে।